জার্মানিতে অ্যাটম বোমা সর্বপ্রথম আবিষ্কৃত না হওয়ার চারটি প্রধান হেতু। তার প্রথম তিনটির ওপরেই বেশি জোর দিয়েছেন মার্কিন আর ইংরেজ সাংবাদিক এবং ঐতিহাসিকের দল। চারটি হেতু নিম্নোক্তরূপ। প্রথমত, অনার্য এবং ইহুদি, এই অজুহাতে হিটলার নেতৃস্থানীয় পদার্থবিজ্ঞানীদের বিতাড়ন করেছিলেন। দ্বিতীয়ত, যারা অবশিষ্ট ছিলেন তাদের নাৎসি যুদ্ধবাজদের অধীনে এমন দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে রাখা হয়েছিল যা গবেষণার পরিপন্থী। তৃতীয়ত, যন্ত্রপাতি বা গবেষণার জন্য উপযুক্ত অর্থের ব্যবস্থা করা হয়নি। এবং চতুর্থত, বৈজ্ঞানিকদের সাফল্যের বিষয়ে অনীহা, এমনকি অনিচ্ছা। শেষ যুক্তিটারই বিস্তার করব বিশেষভাবে। 1939-এর 26শে সেপ্টেম্বর, অর্থাৎ আলেকজান্ডার সাস যেদিন আইনস্টাইনের চিঠি নিয়ে রুজভেল্টের সঙ্গে দেখা করেন তার 15 দিন আগে বার্লিনে জন্ম নেয় ইউরেনিয়াম প্রজেক্ট। 9 জন পদার্থবিজ্ঞানী এতে অংশ নেন। তার ভেতর উপস্থিত ছিলেন না অটো হান, ফন লে, ওয়াইৎসেকার বা হেইজেনবার্গ। এরা কেউ আমন্ত্রিত হননি। ওই 9 জনও উঁচু দরের পদার্থবিজ্ঞানী, কিন্তু তাদের নির্বাচনের আসল হেতু নাৎসিবাদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন। মাসখানেকের ভেতরেই বোধহয় কর্তৃপক্ষের টনক নড়ল। ডাক পড়ল ওয়াইৎসেকার এবং হেইজেনবার্গের। প্রকল্পের কর্ণধার হলেন দুবাই, তার অধীনে রইলেন হেইজেনবার্গ, যদিও পাণ্ডিত্যে হেইজেনবার্গের স্থান অনেক উপরে। অটো হানকেও ডাকা হয়েছিল পরে, কিন্তু হান সর্বসম্মুখে বলে ওঠেন, হিটলারের হাতে অ্যাটম বোমা তুলে দেওয়ার আগে আমি আত্মহত্যা করব। ওর এক ছাত্র সৌজন্যের বালাই না মেনে ছুটে এসে মুখ চেপে ধরেছিল শ্রদ্ধেয় অধ্যাপকের। মোট কথা, দ্বিতীয় শ্রেণীর বৈজ্ঞানিক দলের অধীনে শেষ পর্যন্ত ওই 4 জনকেই গবেষণার কাজে নিযুক্ত হতে হলো। প্রথমে ওরা স্থির করেছিলেন প্রতিবাদ করে শহীদ হবেন, কিন্তু মূলত হেইজেনবার্গের বুদ্ধিতেই ওরা অন্য পথ ধরেন। ওরা ভাব দেখান যেন আপ্রাণ প্রচেষ্টাতেও কিছু করতে পারছেন না। এবং প্রসঙ্গে স্বয়ং হেইজেনবার্গ যুদ্ধান্তে এক বিবৃতিতে বলেছিলেন, ডিক্টেটরশিপে তারাই সক্রিয়ভাবে বাধার সৃষ্টি করতে পারে যারা ভান করে যায় শাসনযন্ত্রের সঙ্গে সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। প্রতিবাদের অর্থ বন্দি শিবিরে আবদ্ধ হওয়া, সেখানে শহীদ হয়েও লাভ নেই। কেউ তার নাম বা মতাদর্শের কথা জানতে পারবে না, তার নামোচ্চারণই নিষিদ্ধ হয়ে যাবে। 20শে জুলাই যারা নাৎসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে প্রাণ দিল, তাদের মধ্যে আমার কিছু বন্ধু আছে। তাদের কথা মনে করে আমার আত্মানুশোচনা হয়। আবার ভাবি, ওরাই কি প্রমাণ করে দিয়ে গেল না ওই শাসনযন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবার, তাকে ক্ষতিগ্রস্ত করার একমাত্র পথ হচ্ছে সহযোগিতার ভান করে যাওয়া। এরপর জার্মান বৈজ্ঞানিকের দল পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতায় কেন ব্যর্থ হয়েছিলেন সে কথা বিস্তারিত আলোচনার অপেক্ষা রাখে না। যুদ্ধ চলাকালে হাইজেনবার্গের সঙ্গে প্রফেসর নিলস বোর এর সাক্ষাৎ। তখনও প্রফেসর বোর ডেনমার্ক ছেড়ে পালিয়ে আসেননি। ডেনমার্ক তখন নাৎসি অধিকারে। বোর তার ইহুদি এবং অনার্য সহকারী বন্ধুদের সকলেই ইংল্যান্ড বা আমেরিকায় পাচার করেছেন। শূন্য ল্যাবরেটরি আঁকড়ে তিনি একা পড়ে আছেন, শুধু এই বিশ্বাসটুকু নিয়ে যে হিটলার অন্তত তাকে
কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবে না। ভয়ে সবাই কাটা হয়ে আছে। এই সময় অটো হান, হেইজেনবার্গ প্রভৃতি স্থির করলেন প্রফেসর বোর এর সঙ্গে যোগাযোগ করা নিতান্ত প্রয়োজন। আমেরিকা যেমন জার্মান পরমাণু বোমার ভয়ে ভীত, এইসব বৈজ্ঞানিকেরাও অনুরূপভাবে ভাবছিলেন মার্কিন পরমাণু বোমাই তাদের সাধের জার্মানি ধ্বংসপুরীতে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাদের দুঃখটা আরো বেশি, কারণ আটলান্টিকের ওপারে যারা বোমা বানাচ্ছেন তারা অনেকেই জার্মান ফ্রাঙ্ক, ম্যাক্স বর্ন, জিলার্ড, ফুস, হান্স বেথে সবাই ওদের ঘরের লোক। এইসব মার্কিন প্রবাসী মধ্য ইউরোপীয়দের একটা খবর দেওয়া দরকার যে জার্মান পরমাণু বোমা একটি কাগুজে বাঘ। তার ভয়ে আগে ভাগেই তোমরা এ দেশটাকে শ্মশানে পরিণত করো না। এ খবর পশ্চিম খণ্ডে পৌঁছে দেওয়ার মতো উপযুক্ত লোক একমাত্র ডেনিশ বৈজ্ঞানিক নিলস বোর। তার কথা এমন কেউ অবিশ্বাস করবে না যে ফিজিক্স বইয়ের প্রথম পাতাটা উল্টেছে। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধে? ওরা এই দৈত্য কার্য পাঠালেন স্বয়ং হেইজেনবার্গকে। হেইজেনবার্গ ইউরেনিয়াম প্রকল্পের ডেপুটি ডিরেক্টর, তার একটা পদমর্যাদা আছে। তার চেয়েও বড় কথা, হেইজেনবার্গ হচ্ছেন নিলস বোরের অত্যন্ত প্রিয় ছাত্র। গুরু শিষ্যের সাক্ষাৎকারটা নিতান্তই দুর্ভাগ্যজনক। তার একটা কাকতালীয় হেতু আছে। হেইজেনবার্গ তার থিওরি অনুসারে দু নৌকায় পা দিয়ে চলছিলেন। বাধ্যত জার্মান সরকারকে মদদ দিতে হচ্ছিল তাকে, যাতে তার সহকর্মী বৈজ্ঞানিকদের ওপর নাৎসি অত্যাচার না হয়। এজন্য জার্মানি যখন পোল্যান্ড অভিযান করে তখন এক সম্বর্ধনা সভায় হেইজেনবার্গ হিটলারকে প্রশংসা করে একটি বক্তৃতাও দিয়েছিলেন। ঘটনাচক্রে সেটা নজরে পড়েছিল তার অধ্যাপক নিলস বোরের। তাই বৃদ্ধ বৈজ্ঞানিকের ধারণা হয়েছিল তার প্রিয় ছাত্র হেইজেনবার্গ নাৎসি শাসকদের অন্ধ ভক্ত। ওই বাইরে এক, ভেতরে আর এক নীতি কল্পনাই করতে পারেন না সহজ সরল সোজা পথের পথিক নিলস বোর। তাই হেইজেনবার্গ যখন কোপেনহেগেনে এসে তার অধ্যাপকের সঙ্গে দেখা করলেন তখন অত্যন্ত গম্ভীর এবং উদাসীনভাবে তাকে গ্রহণ করলেন প্রফেসর বোর। অনেকক্ষণ কথা বলেছিলেন দুজনে, জনান্তিকেই, কিন্তু কেউই মন খুলে প্রাণের কথা বলতে পারেননি। দুজনেই দুজনকে ভয় পাচ্ছিলেন। হেইজেনবার্গ শেষ পর্যন্ত মরিয়া হয়ে প্রশ্ন করে বসলেন, আপনি কি মনে করেন অনতি বিলম্বে পরমাণু বোমা তৈরি হতে পারে? নিলস বোর জবাবে বলেছিলেন, আমি তা মনে করি না, কিন্তু আমি করি স্যার। আমার দৃঢ় ধারণা চেষ্টা করলে আমরা অনতি বিলম্বে ওই রকম বোমা তৈরি করতে পারি। উদাসীনভাবে বোর বলেন, হতে পারে। নাৎসি জার্মানির ভেতরে তোমরা কতদূর কি করেছ তা জানবো কেমন করে? হিতে বিপরীত হচ্ছে বুঝতে পেরে হেইজেনবার্গ বলেন, না না, সে কথা বলছি না স্যার। আচ্ছা, আপনি কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওরা অনেকটা এগিয়েছে? আবার উদাসীনভাবে বোর বলেন, আমার মনে করায় কি এসে যায়। মোট কথা, হতাশ হয়ে হেইজেনবার্গ ফিরে গেলেন। আসল কথা খুলে বলার মতো পরিবেশই খুঁজে পেলেন না তিনি। বস্তুত এই সাক্ষাৎকারে ভালোর চেয়ে মন্দই হলো বেশি। নিলস বোরের ধারণা হলো নাৎসি বৈজ্ঞানিকরা অনতিবিলম্বে পরমাণু বোমা তৈরি করে ফেলবে। না হলে ও কথা বলল কেন হেইজেনবার্গ? এই সাক্ষাৎকারের পরেই বোরের এক বন্ধু গোপনে এসে খবর দিলেন তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা দেখা দিয়েছে।
বোর সুইডেনে পালিয়ে গেলেন, সেখান থেকে প্লেনে করে ইংল্যান্ডে, পরে আমেরিকায়। নিলস বোর বহু সম্মান পেয়েছেন জীবনে, তার ভিতর একটি তার প্লেনে করে ইংল্যান্ডে আসার সময়। ব্রিটিশ এয়ার চিফ এই মূল্যবান ব্যক্তিটিকে নিরাপদে সুইডেন থেকে ইংল্যান্ডে আনবার ব্যবস্থায় এতই সাবধানতা অবলম্বন করেছিলেন যে তাকে একটি বোমারু বিমানে করে নিয়ে আসা হয়। বৃদ্ধকে বসতে বলা হলো প্যারাশুট এবং লাইফ বেল্ট সেঁটে বোমার গর্তটাই। বিস্মিত বোর প্রশ্ন করলেন, এ কি, ওইখানে বসবো কেন, গর্তের ভেতর? পাইলট সবিনয়ে বলল, সেই রকমই নির্দেশ আছে স্যার। আমার প্লেন আক্রান্ত হলে আমি আপনাকে জীবন্ত বোমার মতো সমুদ্রে ফেলে দেব। আদেশ আছে, প্লেনটা ভেঙে গেলেও আপনাকে বাঁচাতে হবে। পেছন পেছন আসছে একটা সি প্লেন, সে আপনাকে উদ্ধার করবে। ইংল্যান্ডে পৌঁছে জার্মান ইউরেনিয়াম প্রজেক্ট সম্পর্কে প্রফেসর বোর যা বললেন, তাতে ইংল্যান্ড এবং আমেরিকা নতুন করে শুনল হুঙ্কার কাগুজে বাঘের। 12 জুন 1943 লস অ্যালামস থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে ওপেনহাইমার এসেছে সান ফ্রান্সিসকোয়। উঠেছে একটি হোটেলে, ওর স্ত্রী রয়েছে লস অ্যালামসে। হঠাৎ কেন ওকে সান ফ্রান্সিসকো আসতে হলো তা কেউ জানে না, এমনকি মিসেস ওপেনহাইমারও নয়। হোটেল থেকে রাত 8টা নাগাদ বের হলো ওপেনহাইমার। একটা ট্যাক্সি নিল, ড্রাইভারকে বলল, চলো টেলিগ্রাফ হিল। রবার্ট যে ওপেনহাইমার স্বপ্নেও ভাবেনি। ও ট্যাক্সি ডাকার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল রাস্তার ওপাশে একটা গাড়ির চালক। লোকটা তাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে আজ 4 মাস। লস অ্যালামস থেকে একই ট্রেন এসেছে সান ফ্রান্সিসকোয়। লোকটার নাম ডিসি, একজন FBI এজেন্ট, কর্নেল প্যাশ নিযুক্ত। FBI এর সুপারিশ অগ্রাহ্য করে বিশেষ ক্ষমতা বলে জেনারেল গ্রোভস ওপেনহাইমারকে চাকরি দিয়েছেন। এই কাজের অধিকার তার ছিল, কিন্তু তাই বলে FBI চিফ তার কর্তব্য থেকে বিচ্যুত হননি। যাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি, জাতির স্বার্থে তার উপর নজর রাখবার আদেশ দিয়েছেন কর্নেল প্যাশকে। ওপেনহাইমারের প্রতিটি পদক্ষেপের রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে তার অজান্তে। ট্যাক্সিটা টেলিগ্রাফ হিলের একটা বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো। ভাড়া মিটিয়ে ওপেনহাইমার ঢুকে গেল ভেতরে। ডিসি সে বাড়ি থেকে 100 মিটার দূরে তার গাড়িটা পার্ক করে চুপচাপ বসে রইল টেলিফটো ক্যামেরা হাতে। রাত 12টা নাগাদ বাড়ির আলো সব নিভে গেল। সারা রাত কেউ বার হলো না বাড়িটা থেকে। পরদিন ভোরবেলা দরজা খুলে বার হয়ে এলো ওপেনহাইমার এবং একটি বছর 32-এর মহিলা। মেয়েটি গ্যারেজ থেকে গাড়ি বের করলো, ওপেনহাইমারকে নিয়ে চলে গেল এয়ারপোর্টের দিকে। প্লেন ধরে ওপেনহাইমার চলে গেল পূর্বমুখে। পরদিন বিস্তারিত রিপোর্ট পৌঁছে গেল কর্নেল প্যাশের টেবিলে, খান 5 ফটো সমেত। মেয়েটিকে সহজেই শনাক্ত করা গেল। ডক্টর মিস জিন ট্যাটল, নামকরা কমিউনিস্ট। 29 জুন G2 ডিভিশনের ডেপুটি চিফ অফ স্টাফ কর্নেল প্যাশ একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দিলেন নিউ ইয়র্কে তার বড় কর্তা কর্নেল ল্যান্ডসেলের কাছে। ঠিক 2 মাস পরে একদিন রবার্ট ওপেনহাইমারকে দেখা গেল সান ফ্রান্সিসকোতে G2 ডিভিশনাল হেডকোয়ার্টার্সে লায়াল জনসনের কামরায়। জনসন ডি সিলভার ওপরওয়ালা এবং কর্নেল প্যাশের অধীনে নিযুক্ত।
12 জুন রাত্রে রিপোর্টখানা ডিসি এর মাধ্যমে উপরে পাঠিয়েছিলেন। ফলে মিস ট্যাটল সংক্রান্ত সংবাদ জানতে বাকি ছিল না লায়াল জনসনের। আপ্যায়ন করে বসালো সে লস অ্যালামসের ডিরেক্টরকে। শোনা গেল ওপেনহাইমারের আগমনের হেতু হচ্ছে রোজি লোমানিটস। ছোকরার পেছনে লেগেছে FBI। লোমানিটস ছিল বার্কলেতে ওপির ছাত্র, বর্তমানে লস অ্যালামসে। তাকে নাকি FBI থেকে ধরে এনেছে জিজ্ঞাসাবাদ করতে। তাই প্রতিষ্ঠানের ডিরেক্টর স্বয়ং এসেছেন পুলিশ হেডকোয়ার্টার্সে তত্ত্ব তালাশ নিতে। জনসন কমিউনিস্ট প্রভাবের কথা আলোচনা করল। বলল লোমানিটসকে আপাতত নাকি ছাড়া যাচ্ছে না, আরও জিজ্ঞাসাবাদ করতে হবে তাকে। জনসনের ধারণা রীতিমতো একটা গুপ্তচর বাহিনী ম্যানহাটান ডিস্ট্রিক্টে গোপনে কাজ করে যাচ্ছে। তারা ডলারে মাইনে পায় না, পায় রুবলসে। ওপেনহাইমার গম্ভীর হয়ে বলল, আমি তোমার সঙ্গে একমত ক্যাপ্টেন, এমন ইঙ্গিত আমিও পেয়েছি। আপনি? কি ব্যাপার? জর্জ এলটেনটনের নাম শুনেছ? বলেন কি? তার ফাইলটা আমি সপ্তাহে 3 বার উল্টাই। নাম করা রাশান এজেন্ট। সেই এলটেনটন একজন দালালকে পাঠিয়েছিল লস অ্যালামসে। কার্যোদ্ধার হয়নি, কিন্তু সে 3-3টে দরজায় ধাক্কা দিয়েছিল। বলেন কি? একটু বিস্তারিত করে বলবেন? বলতেই তো এসেছি। আদ্যপান্ত ঘটনাটা শুনে জনসন বলল, প্রফেসর, এটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার বস কর্নেল প্যাশ আপনার মুখ থেকে সরাসরি শুনতে চাইবেন। আমার আপত্তি নেই আবার বলতে। কর্নেল প্যাশ তার চেম্বারে আছেন? না ডক্টর, উনি একটা জরুরি কাজে বেরিয়েছেন। আপনি কাল সকালে একবার আসতে পারবেন? পারবো, 8টার সময়। বিকেলের প্লেনে আমি ফিরে যাব। কর্নেল প্যাশ তার ঘরেই ছিলেন, কিন্তু ইচ্ছে করে কিছুটা সময় নিল তীক্ষ্ণধী জনসন। সে মনে মনে ছক কষে ফেলেছে। ওপেনহাইমার ফিরে যেতেই সে কর্নেল প্যাশ এর ঘরে ঢুকল। বিস্তারিত বলল, সব কথা খুলে। শুনে কর্নেল প্যাশ বলল, এখনই ওকে ডেকে নিয়ে এলে না কেন? কিছু ইলেকট্রিক্যাল গ্যাজেট লাগাতে হবে স্যার। ডক্টর ওপেনহাইমারের স্টেটমেন্টটা টেপ রেকর্ড করে রাখতে চাই। প্যাশ খুশি হলো তার অধীনস্থ কর্মচারীর দূরদর্শিতায়। পরদিন ওপেনহাইমার যখন কর্নেল প্যাশের ঘরে ঢুকল, তখন সে জানত না রুদ্ধদ্বার কক্ষে সে যা বলছে তা গোপনে টেপ রেকর্ড হয়ে রইল FBI এর দপ্তরে। কর্নেল প্যাশ আন্দাজ করেছিল কোনো কাউন্টার এসপয়নেজের সূত্রে ওপেনহাইমার জানতে পেরেছিল তাকে সন্দেহ করছে FBI। তাই সে নিজে থেকেই ভালো মানুষই দেখাতে এসেছিল G2 সদর দপ্তরে। আসলে লোমানিটসের বিষয়ে তত্ত্ব তালাশ নিতে সে আদৌ আসেনি এবার সান ফ্রান্সিসকোতে। এসেছিল পুলিশের সঙ্গে দহরম মহরম করতে। ওপেনহাইমারের গল্পটা ছিল এই রকম। এটেনটনের দালাল লস অ্যালামসে 3 বৈজ্ঞানিককে পর্যায়ক্রমে যাচাই করে। 3 জনই তাকে প্রত্যাখ্যান করেন। ওই 3 বৈজ্ঞানিকের নাম, অন্তত দালালটির নাম জানবার জন্য প্যাশ খুব পীড়াপিড়ি করে, কিন্তু কিছুতেই সে কথা বলতে রাজি হলেন না ওপেনহাইমার। তার যুক্তি, দালালটি আসলে নিতান্ত ভালো মানুষ। ব্যাপারটার গুরুত্ব না বুঝেই সে এমন কাজ করেছে। তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আর বৈজ্ঞানিক 3 তো প্রত্যাখ্যানই করেছেন। ফলে তাদের আর মিছে কেন জড়ানো? পরদিনই কথোপকথনের টেপের একটা কপি সমেত দীর্ঘ রিপোর্ট পাঠিয়ে দিল প্যাশ
তার উপরওয়ালা কর্নেল ল্যান্সডেলের কাছে নিউ ইয়র্কে। তার রিপোর্টের উপসংহারে প্যাশ লিখেছিল, ওপেনহাইমারকে সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। জাতির প্রতি তার অকুণ্ঠ আনুগত্য নেই। তার একমাত্র লক্ষ্য বিজ্ঞান। আর যদি সোভিয়েত গভর্নমেন্ট তাকে বিজ্ঞান চর্চায় বেশি সুযোগ দেবার লোভ দেখায়, তবে সে অনায়াসে ও পক্ষে যোগ দেবে। অনতিবিলম্বে ল্যান্সডেল ডেকে পাঠালেন ওপেনহাইমারকে। পুনরায় জেরা, নানাভাবে, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওপেনহাইমার দৃঢ়ভাবে অস্বীকার করল ওই তিনজন বৈজ্ঞানিক অথবা ওই দালালটির নাম প্রকাশ করে দিতে। বলল, আপনাদের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমি প্রস্তুত। এজন্যে শতপ্রণোদিত হয়ে এ কথা বলতে এসেছি। কিন্তু তাই বলে যারা অপরাধী নন তাদের নাম আমি কিছুতেই বলবো না। ল্যান্সডেল বললেন, ঠিক আছে, ঠিক আছে, না বলতে চাইলে আর কি করব আমরা? এটা তো নাৎসি জার্মানি অথবা স্তালিনের রাশিয়া নয়। আপনাকে কোনোভাবেই বিব্রত করব না আমরা। খুশি হয়ে ওপেনহাইমার ফিরে গেল লস অ্যালামসে। মিস ট্যাটলকের প্রসঙ্গ আদৌ উঠল না। ওখানেই কিন্তু মিটল না ব্যাপারটা। সমস্ত কাগজপত্র FBI পাঠিয়ে দিল, জেনারেল গ্রোভস্কেপের রেকর্ড, মিস ট্যাটলকের ফটো সমেত। লিখল, আমাদের আপত্তি সত্ত্বেও আপনি ব্যক্তিগত দায়িত্বে ওপেনহাইমারকে নিযুক্ত করেছিলেন। আমরা আবার সুপারিশ করছি, তাকে অবিলম্বে বরখাস্ত করুন। এছাড়া আমাদের আরও 3টি দাবি। প্রথমত, মিস ট্যাটলকের সঙ্গে কেন ওপেনহাইমার রাত কাটালেন? দ্বিতীয়ত, ওই 3 জন বৈজ্ঞানিক কে? তৃতীয়ত, ওই দালালটি কে? এ 3টি প্রশ্নের জবাব আপনার অধীনস্থ কর্মচারীর কাছ থেকে জেনে আমাদের জানান। ব্যাপারটার গুরুত্ব যথেষ্ট। আপনার রিপোর্ট পেলে আমরা যুদ্ধ সচিবের কাছে আমাদের রিপোর্ট পাঠাবো। জেনারেল গ্রোভসের মানসিক অবস্থা সহজেই অনুমেয়। ম্যানহাটান ততদিন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শিকাগোতে ফেরমি চেন রিয়াকশন সাফল্য মণ্ডিত করেছেন। এইসব তাত্ত্বিক সূত্রের সাহায্যে লস অ্যালামসে হাতে কলমে বোমা প্রস্তুত হচ্ছে। সে কাজ যে তত্ত্বাবধান করছে সে লোকটা রবার্ট জে ওপেনহাইমার। ক্লাউস ফুক্স ইতিমধ্যে হিসাব করে বের করেছেন বোমার আকার, ওজন ও আকৃতি, অর্থাৎ ক্রিটিক্যাল সাইজ। ওপেনহাইমার বিভিন্ন বিভাগে তার অংশ তৈরি করেছেন। এই অবস্থায় ওপেনহাইমার সম্পূর্ণ অনিবার্য। অথচ গ্রোভস ডেকে পাঠালেন ওপিকে। খোলাখুলি বললেন, তোমার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ আছে। আমাকে সব কথা খুলে বলতেই হবে। বলো, কে ওই দালাল? কোন 3 জন বৈজ্ঞানিককে যাচাই করেছিল সে? জবাবে ওপেনহাইমার যা বলেছিল সেটাই তার জীবনে সবচেয়ে বড় মিথ্যা ভাষণ। 3 জন বৈজ্ঞানিকের মধ্যে 2 জনের নাম সে বলেনি। বলেছিল মাত্র একজনের নাম। সে নামটা রবার্ট জে ওপেনহাইমার। দালালের নামটাও প্রকাশ করে দিয়েছিল সে এবার। তার নাম হাকন শেভেলিয়ার। সজ্ঞান মিথ্যা ভাষণ। বাস্তবে যা হয়েছিল তা এই। অন্য 2 জন বৈজ্ঞানিক অলিক। 12 এপ্রিল 1945 সকাল 7:09। ঘটনাটা বর্ণনা করবার আগে তার পটভূমিটা একবার ঐতিহাসিক মূল্যায়নে ঝালিয়ে নেওয়া ভালো। জার্মানির অবস্থা সঙ্গীন। বার্লিনের পতন হতে বাকি আছে মাত্র 18টি দিন। ওদিক থেকে রাশিয়ান রেড আর্মি আর এদিক থেকে জেনারেল প্যাটনের 3rd আর্মি বার্লিনের টুটি চেপে ধরেছে। যে কোনো দিন যুদ্ধ শেষ হয়ে যেতে পারে
ভিডে পালনের আদেশও এসে যেতে পারে। জাপানেরও নাভিশ্বাস উঠেছে পৃথিবীর অপর প্রান্তে। তিল তিল করে জাপানের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে চলেছে মার্কিন বাহিনী। যে কথা বলছিলাম, ঠিক 7:09 ডায়াসের ওপর উঠে দাঁড়ালেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। সেই ইতিহাসের ক্যাবিনেট রুম, উপরে ঝুলছে উড্রো উইলসনের তৈলচিত্র। ঘরে রুজভেল্ট ক্যাবিনেটের সব কয়জন সভ্য। গতরাত্রে মারা গেছেন রুজভেল্ট। তার মরদেহ তখনও মাটির বুকে ফিরে যায়নি। চিফ জাস্টিস হার্লান স্টোনের হাত থেকে বাইবেলটা নিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন ভাইস প্রেসিডেন্ট, আই হ্যারি এস ট্রুম্যান ডু সনলি সোয়ার। সংক্ষিপ্ত অনুষ্ঠান 10 মিনিটের ভেতরেই শেষ। পূর্ববর্তী ক্যাবিনেটের সদস্যরা একে একে ঘর ছেড়ে বের হয়ে গেলেন। হ্যারল্ড আইকস, হেনরি ওয়ালেস, হেনরি মার্থেনথাও ইত্যাদি ইত্যাদি। ঘর ফাঁকা হয়ে গেলে ডায়াস থেকে নেমে এলেন সদ্য নিযুক্ত প্রেসিডেন্ট, এবং তখনই তার নজরে পড়ল কোনায় চুপ করে দাঁড়িয়ে আছেন একজন সাদা ধপধপে চুল, বলি রেখাঙ্কিত বৃদ্ধ, হেনরি স্টিমসন, যুদ্ধ সচিব। আপনি জাননি? যাবার উপায় নেই। অত্যন্ত জরুরি একটা কথা আপনাকে এখনই জানাতে চাই। যুদ্ধের সব কথাই তো জরুরি। না, যুদ্ধক্ষেত্রের কথা নয়, এখানকার কথাই। আপনার মনে আছে প্রেসিডেন্ট, এনকোয়ারি কমিটির চেয়ারম্যান ক্যাবিনেট সদস্য হ্যারি ট্রুম্যানের বাড়িতে গিয়ে তাকে আমি একটি ব্যক্তিগত অনুরোধ করেছিলাম? আছে মিস্টার সেক্রেটারি, ম্যানহাটন প্রজেক্ট, যেখানে কোটি কোটি ডলার খরচ হয়েছে, অথচ 1 আউন্সও ফিনিশড প্রোডাক্ট বার হয়নি। ইয়েস, ম্যানহাটন প্রজেক্ট। ঘড়ির দিকে এক নজর দেখে নিয়ে ট্রুম্যান বললেন, 2 মিনিটের মধ্যে মূল তথ্যটা বলুন। ম্যানহাটন প্রজেক্টে পরমাণু বোমা তৈরি হচ্ছে, সত্যি কোটি কোটি ডলার ব্যয়ে। আমাদের আশা 4 মাসের মধ্যে সেটা তৈরি হয়ে যাবে। একটি বোমায় হয়তো লক্ষ লোককে হত্যা করা যাবে। অসীম শক্তিশালী এই বোমা। ম্লান হাসলেন হ্যারি ট্রুম্যান, বললেন, মিস্টার সেক্রেটারি, আমার অভিনন্দন। আশ্চর্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত এ খবরটা জানাননি। কে কে জানেন? তার চেয়ে শুনুন কে কে জানেন না। ডগলাস ম্যাকআর্থার জানেন না, জেনারেল প্যাটন জানেন না, আইসেনহাওয়ার জানেন না। চার্চিল জানেন? জানেন। স্তালিন? না। চিঠি লেখা হলো। সেই চিঠিখানা নিউ ইয়র্কের হোয়াইট হাউসে পৌঁছল এপ্রিলের 12 তারিখ। কর্মভার বুঝে নিতে দিন 7 সময় লাগলো ট্রুম্যানের। যুদ্ধ সচিব কিন্তু নাছোড় বান্দা। প্রেসিডেন্টের কাছ থেকে এত বড় একটা ব্যাপার তিনি কিছুতেই আর গোপন রাখবেন না। অগত্যা সময় করে নিয়ে 25 এপ্রিল 1945 সকালে ট্রুম্যান বসলেন যুদ্ধ সচিবের সঙ্গে ম্যানহাটন প্রকল্পের কথা আলোচনা করতে। সে আলোচনায় উপস্থিত ছিলেন আর একজন মাত্র তৃতীয় ব্যক্তি, জেনারেল গ্রোভস। প্রেসিডেন্ট প্রথমেই প্রশ্ন করলেন, এ প্রকল্পে হাত দেওয়া হলো কার পরামর্শে? গ্রোভস ফাইল থেকে একটি চিঠি মেলে ধরলেন। দীর্ঘ চিঠি, লিখেছেন আলবার্ট আইনস্টাইন প্রেসিডেন্ট রুজভেল্টকে। তারিখটা 2 আগস্ট 1939। তার লাল পেন্সিলে দাগ দেওয়া কয়েকটা ছত্রের ওপর দ্রুত চোখ বুলিয়ে গেলেন প্রেসিডেন্ট। জুলিও জিলার্ড ফেরমি সব অচেনা নাম। চেন রিয়াকশন অফ ইউরেনিয়াম, ব্যাপারটা বোঝা গেল না। কিন্তু শেষ পঙ্ক্তিটা বুঝতে পারলেন ট্রুম্যান।
অসীম শক্তিধর বোমার জন্ম হতে পারে। কিন্তু কি হবে এ বোমা দিয়ে? জার্মানির পতন হতে তো আর মাত্র 1 সপ্তাহ। প্যাসিফিক ফ্রন্ট থেকেও যে খবর পাচ্ছি। বাধা দিয়ে অভিজ্ঞ স্টিমসন বললেন, প্রেসিডেন্ট, এই পরমাণু বোমার ব্যবহার করব কি করব না, করলে কেমন করে, কোথায় করব, তা স্থির করতে পারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। তাদের সুপারিশ আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ঠিক কথা, এমন একটি কমিটি তৈরি করুন তাহলে। আপনার এই রকম অভিরুচি হতে পারে মনে করে আমি আগেই একটি খসড়া তৈরি করে এনেছি। এতে 5 জন সদস্য আছেন। প্রেসিডেন্ট কমিটি সভ্যদের নাম অনুমোদন করলেন। 5 জনই সমর বিশারদ। বৈজ্ঞানিক দলের একজনও ছিলেন না কমিটিতে, অর্থাৎ যে বৈজ্ঞানিক দল প্রত্যক্ষভাবে পরমাণু বোমা তৈরি করেছিলেন। ওই 25শে এপ্রিলই গঠিত হয়ে গেল ইন্টারিম কমিটি। 25শে এপ্রিল তারিখটা বুঝে নিতে আবার একবার পৃথিবীর উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। ওই দিন ইতালির গণ অভ্যুত্থান হলো। গুপ্ত আবাস থেকে ফ্যাসিস্ট বেনিতো মুসোলিনি আর তার শয্যা সঙ্গিনী ক্লারাকে বের করে আনলো উন্মত্ত বিদ্রোহীরা। হত্যা করে পাবলিক স্কোয়ারে ঠ্যাং ধরে ঝুলিয়ে দিল মাথা নিচের দিক করে। জার্মানিতে ওই একই দিনে রাশিয়ান লাল ফৌজ বার্লিন উপকণ্ঠে প্রথম প্রাচীর ভেঙে ভেতরে ঢুকল। ইভা ব্রাউন এলেন বার্লিন বাংকারে হিটলারের পরিণাম ভাগ করে নিতে। জাপানে ব্যাপক বোমাবর্ষণে ওই দিন ধূলিসাৎ হয়ে গেল টোকিওর অনেকটা এলাকা। মারিয়ানাই অর্থাৎ হাওয়াই এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের একটি নির্জন দ্বীপে ওই দিন 509 নম্বর কম্পোজিট গ্রুপ পারমাণবিক বোমার সাময়িক পান্থশালাটি নির্মাণ শেষ করল। যাই হোক, ইন্টারিম কমিটির দ্বিতীয় মিটিং বসল পেন্টাগনে 30শে মে। কমিটির সদস্যরা বললেন, বৈজ্ঞানিক দলের ভেতর থেকে কিছু বিশেষজ্ঞকে কমিটিতে কোঅপ্ট করা দরকার। না হলে এই বোমা নিয়ে কি করা উচিত তা ওরা নির্ধারণ করতে পারছেন না। অর্থাৎ সদস্য সংখ্যায় যুক্ত হলো আরও 4টি নাম, কম্পটন, ফেরমি, লরেন্স এবং ওপেনহাইমার। শেষোক্ত ব্যক্তিবাদে 3 জনই বিজ্ঞানের নোবেল লরিয়েট। ওই 4 জন ছাড়া বাদবাকি কেউই সেদিন জানতেন না অ্যাটম বোমা সাফল্যমণ্ডিত হয়েছে কি না। প্রস্তুত হওয়ার আগেই একটি কমিটি নির্ধারণ করতে বসেছেন কোথায় ওটা ফেলা হবে। খবরটা ওরা পেতে শুরু করলেন ধীরে ধীরে, ধাপে ধাপে। ওয়াইটসেকার একজন অতি উচ্চপদস্থ মার্কিন সামরিক অফিসারকে এই সময় গাউট সমিটের রিপোর্টখানা দেখিয়ে বলেছিলেন, এতদিনে নিশ্চিত হওয়া গেল, কি বলেন? জার্মান জুজুর ভয় আর নেই। আমাদেরও তাহলে এই নারকীয় কাণ্ডটা করতে হবে না। অভিজ্ঞ সামরিক অফিসারটি জবাবে বলেছিলেন, তাই কি হয় স্যার? এত খরচ পড়ল যার পেছনে, সেটা ব্যবহারই হবে না। দেখবেন বোমা ঠিকই পড়বে। অবাক হয়ে গিয়েছিলেন ওয়াইটসেকার। বস্তুতপক্ষে এই বিধ্বংসী মারণাস্ত্রের পরিণাম সম্বন্ধে অনেক প্রথম শ্রেণীর বৈজ্ঞানিকই ততদিনে ভাবতে শুরু করেছেন, বিশেষ করে গাউট সমিটের রিপোর্ট পাওয়ার পরে। এদের মধ্যে প্রফেসর নিলস বোর, জিলার্ড, ফ্রাঙ্ক, রবিনোভিচ ইত্যাদি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। মর্মাহত হয়েছিলেন আলেকজান্ডার সাও। পারমাণবিক বোমা প্রায় তৈরি হয়ে এলো, অথচ জার্মানি বা জাপান তা তৈরি করেনি জেনে ধনকুবের সাও রীতিমতো বিচলিত হয়ে পড়েন। তার মনে হয় বর্তমান যুদ্ধে এ অস্ত্র ব্যবহৃত হলে লক্ষ লক্ষ লোকের মৃত্যুর জন্য তিনি পরোক্ষভাবে দায়ী হয়ে থাকবেন।
তিনি প্রেসিডেন্টকে একটা খসড়া দাখিল করেন 1944-এর ডিসেম্বরে। তার প্রস্তাবটা ছিল মিত্রশক্তি এবং নিরপেক্ষ দেশগুলির বিশিষ্ট বৈজ্ঞানিক, ধর্মজগতের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সামনে এই অস্ত্রের কার্যকারিতা পরখ করে দেখানো হবে। এভাবে এই অস্ত্রের প্রয়োগ ক্ষমতা প্রমাণ করে জার্মানি ও জাপানকে চরমপত্র দেওয়া উচিত, নির্দিষ্ট তারিখের ভেতর আত্মসমর্পণের নির্দেশ জানিয়ে। 5 জুলাই 1945 তিনখানি টেলিগ্রাম করলেন ওপেনহাইমার, একই বয়ান। প্রাপক তিনজন হচ্ছেন শিকাগোর আর্থার কম্পটন, বার্কলের আর্নেস্ট লরেন্স এবং নিউ ইয়র্কের লেসলি গ্রোভ। তিনজনেই আমেরিকান। টেলিগ্রামের বক্তব্য, 15 তারিখের পরে মাছ ধরতে যাব, বৃষ্টি না পড়লে পরদিনই মাছ ধরা যায়। তিনজনেই প্রস্তুত ছিলেন, সাংকেতিক ভাষার বক্তব্য বুঝলেন, রওনা হলেন দেখতে। 3টি বোমা তৈরি হয়েছে এতদিনে, 2টি প্লুটোনিয়াম পরমাণুর, 1টি ইউরেনিয়ামের। সর্বমোট খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। অঙ্কশাস্ত্রের হিসাবে 3টি ব্রহ্মাস্ত্র, তবে সবকিছু খাতায় কলমে। প্রশ্ন মাত্র একটাই, ফাটবে তো? স্থির হলো একটিকে ফাটিয়ে পরখ করা হবে। লস অ্যালামস থেকে 339 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জনমানবহীন এক বিজন প্রান্তরে। জায়গাটার নাম অ্যালমগডো। মাস 6 আগে এই স্থানটি নির্বাচিত হয়েছিল। 6 মাস ধরে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে ওই মরু প্রান্তরের ভেতরে। সে ব্যবস্থার একটু পরিচয় দেই। নির্ধারিত দিনে প্রায় 250 বৈজ্ঞানিক সমবেত হলেন ট্রিনিটি টেস্ট দেখতে। দুর্ভাগ্যক্রমে বৃষ্টি শুরু হলো। আবহাওয়াবিদরা বললেন রাত 2টোর পর আকাশ পরিষ্কার হয়ে যাবে। গ্রাউন্ড জিরো থেকে 10,000 গজ দূরে 3টি অবজারভেশন পোস্ট তৈরি হয়েছে, বিশেষভাবে নির্মিত ভূগর্ভস্থ গুহায়। এখানে কয়েকটি যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা হবে বিস্ফোরণের ফলাফল। বেস ক্যাম্পের দূরত্ব 16 কিলোমিটার। সেখানে ফাঁকায় দাঁড়ানো না দাঁড়ানো নয়, শোয়ার অনুমতি দেওয়া হয়েছে। ওই 10,000 গজ অর্থাৎ প্রায় 9 কিলোমিটার দূরে থেকে বোতাম টিপে রেডিওর মাধ্যমে বোমাটাকে ফাটানো হবে। তাই বলে অত দামি জিনিসটাকে তো বিনা রক্ষকে ফেলে রাখা যায় না। তাই স্থির হয়েছে 2জন মেশিন গানধারী দুঃসাহসী ক্রিস্টিয়াকোস্কি ওই বোমার কাছে পাহারা দেবেন 5টা পর্যন্ত। ইঞ্জিন চালু অবস্থায় একটা জিপ খাড়া থাকবে। ঠিক 5টায় ওরা রুদ্ধশ্বাসে জিপে করে পালাবেন। কিস্টি পাকা ড্রাইভার, আধ ঘন্টায় অনায়াসেই পৌঁছে যাবেন 16 কিলোমিটার দূরের নিরাপদ বেস ক্যাম্পে। কে যেন বলল, কিন্তু ধরুন জিপটা যদি যান্ত্রিক গন্ডগোলে অচল হয়ে পড়ে? গ্রোভস বলেন, সে কথাও ভেবেছি আমি। তাই তো ক্রিস্টিকে পছন্দ করলাম। ও ভালো দৌড়ায়, কলেজ স্পোর্টসে প্রাইজ পেয়েছে। এবার প্রাইজটা তো সামান্য বড় নয়। ওর প্রাণ, কিস্টি আধ ঘন্টায় নিরাপদ দূরত্বে যাবেই। ওপেনহাইমারকে 10,000 গজ দূরত্বে ভূগর্ভস্থ কক্ষে রেখে গ্রোভস চলে গেলেন বেস ক্যাম্পে। অনেকেই আছেন সেখানে। প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছিল গণনা শুরু হতেই মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। ঠ্যাং বোমার দিকে, মাথা উল্টো দিকে, কানে তুলো, চোখ বন্ধ। তার উপর হাত চাপা দিতে হবে। আলোর ঝলকানি চুকে যাওয়ার পর ওদিকে তাকাতে পারো, তবে খালি চোখে নয়, বিশেষ পদ্ধতিতে বানানো গগলস পরে। প্রত্যেককে দেওয়া হয়েছে সেই চশমা। ঘোষক গুনতি শুরু করলো 5-10 মিনিট থেকে।
প্রথমে 5 মিনিটের তফাতে, পরে প্রতি মিনিটে, 5:29 মিনিটের প্রতি সেকেন্ডে। 5:29-এও কিন্তু জিপটা এসে পৌঁছলো না। উত্তেজনায় ছটফট করছে সবাই। শেষ অ্যালিসন নির্বিকারভাবে সেকেন্ড ঘোষণা করে চলছে। 59, 58, 57। মাত্র 30 সেকেন্ড বাকি থাকতে জিপটা এসে থামল। পরিত মরি করে 3 জনে ঢুকে পড়লেন ভূগর্ভস্থ নিরাপদ কক্ষে। 9, 8, 7, 6। সবাই উপর হয়ে শুয়ে আছেন, চোখ কান বন্ধ করে। একটিমাত্র ব্যতিক্রম, একজন এ আদেশ মানেননি সজ্ঞানে। 7 সেকেন্ড বাকি থাকতে তড়াক করে লাফিয়ে ওঠেন তিনি। বলে ওঠেন, দুত্তর, 10 মাইল দূরত্বে এখানে ঘোড়ার ডিম হবে। নোবেল লরিয়েট লরেন্স শুয়ে ঠিক পাশেই, কানে তুলো গোঁজা। তবু শুনতে পেলেন তিনি কথাটা। কে এমন ভাবে তড়াক করে লাফিয়ে উঠল বুঝতে পারলেন না। মুখ তুলতেও সাহস হলো না। 4, 3, 2। চিৎকার করে ওঠেন আর্নেস্ট লরেন্স, শুয়ে পড়ো, মরবে তুমি। লোকটাও চিৎকার করে ওঠে, কি বকছেন স্যার পাগলের মতো। তৎক্ষণাৎ চিনতে পারলেন লরেন্স, কিন্তু জবাব দেবার সময় ছিল না। ঘোষক বলল, নাও।